আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। কিছুটা কমেছে বন্যার পানি, তবে বিভিন্ন জেলায় এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে। ফেনীতে এখনো ডুবে আছে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা। বন্ধ আছে সড়ক যোগাযোগ। নোয়াখালীতে পানিবন্দী আছে ২০ লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষের ঘরবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পানি সরে গেলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনো বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। পানি এমন পর্যায়ে আছে, আমার বুক পরিমাণে পানি পড়ে গেছে। এর আগের দিন তো প্রায় আমি ডুবে গেছিলাম, এবং ফেনীতে যে হারে পানি আছে, আমরা সমস্ত ফেনী জেলার মানুষ সবই এই পানিবন্দিতে আছি। কিন্তু এসব করতে গেলে কয়েক হাজার কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ খানায় কষ্ট করতেছে, পানিতে কষ্ট করতে, বিশুদ্ধ পানি পেতেছে না, রান্না করার কোনো গ্যাস পেতেছে না, বিদ্যুৎ পেতেছে না। সব কিছু থেকেই এই সমস্ত ডাক্তারপাড়া এবং পুরো ফেনী জেলার মানুষ বঞ্চিত আছে। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানে আসলে কতগুলো গ্রাম প্লাবিত রয়েছে এবং ত্রাণ তৎপরতা বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে আসলে জানিয়ে রেখি যে নোয়াখালী লক্ষ্মীপুরের যে বন্যা পরিস্থিতি কিন্তু বলা যায় যে এখনো কিন্তু উন্নতি হয়নি, বরং অবনতির পথে রয়েছে। কারণ গতকাল থেকে যে দুদিন কিন্তু পানিটা কিছুটা কমেছিল, গতকাল পুরো রাত টানা বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পানি কিন্তু আরো বেড়েছে। তা আমরা এই মুহূর্তে আছি আসলে লক্ষ্মীপুরে যাওয়ার পথে। আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে আমরা যদি দুই সাইড যদি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, পুরো যে দুই পাশের যে গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রাম কিন্তু আসলে বন্যায় বেশি গিয়েছে। এখানে যে সংকটটি এখানে সবচেয়ে বেশি দেখা দিয়েছে সেই সংকটটি হচ্ছে যে এখানে যে আপনার ত্রাণ সহায়তার পাশাপাশি যে বিশুদ্ধ পানি থেকে শুরু করে সবকিছুর একটি সংকট দেখা গেছে। আর এই সংকটময় মুহূর্তে কিন্তু আমরা জানি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু বানবাসী মানুষের জন্য কিন্তু তারা ত্রাণ সহায়তা নিয়ে আসছে। আপনাদের বলে রাখি, শুরুতে কিন্তু প্রধান যে সড়ক রয়েছে সড়কের আশপাশে কিন্তু লোকজন ত্রাণ দিচ্ছে। তারপরে যে বিভিন্ন যে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত কিন্তু ত্রাণ সেটা কিন্তু পাচ্ছে না, সেটি কিন্তু আমরা দিচ্ছি। কারণ হচ্ছে এখানে যে যোগাযোগ ব্যবস্থাটি কিন্তু বলা যায় যে নৌকা নেই, তারপর হচ্ছে যে সড়কে বিভিন্ন সড়কে কিন্তু পানি, আর যার ফলে কিন্তু সেই জায়গায় কিন্তু সবাই পৌঁছাতে পারছে। তবে কিছু কিছু যে রাজনৈতিক সংগঠন কিন্তু তারা কিন্তু সেই গ্রাম অঞ্চলে যাওয়ার চেষ্টা করছে। তা আমরা দেখছি সকাল থেকে যে জাতীয়বাদী কৃষক দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ সহায়তা দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু তাদের এই দলটা কিন্তু ত্রাণ সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীপুরের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিচ্ছে। আমরা এই মুহূর্তে কৃষক দলের সভাপতির সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো, আপনারা আসলে কোন এরিয়াতে মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ত্রাণ দেওয়ার ক্ষেত্রে? আমরা লক্ষ্মীপুরে এখন যাচ্ছি। লক্ষ্মীপুরে এমন অনেক রিমোট এলাকা আছে যেখানে ত্রাণ সামগ্রী এখনো পৌঁছায় নাই। আমরা শুনেছি, আমরা কৃষক দলের পক্ষ থেকে এখন লক্ষ্মীপুরের গ্রামগঞ্জে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি সেখানে আমরা যাচ্ছি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। তবে মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় নতুন করে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা। বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আবুল খায়ের। খায়ের, জেলার সার্বিক পরিস্থিতি জানাবেন, আর দুর্গতরা আসলে সঠিকভাবে ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা? জি, আসলে আপনি যেমনটি বলছিলেন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ গোমতী নদীতে পানি কিছুটা কমেছে, কিন্তু ভারত থেকে যে উজানের যে পানি আসছে এই পানি কিন্তু সরাসরি লোকালয়ে প্রবেশ করে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে আপনি যেমনটি বলেছেন যে ব্রাহ্মণপাড়া উপজেলাও কিন্তু এখন পানিতে প্লাবিত হয়ে গেছে। ওই এলাকার হাজার হাজার মানুষ কিন্তু এখন দুর্গত হয়ে পড়েছে। আর ত্রাণ তৎপরতার যে বিষয়টি বলেছেন, আমরা সকাল থেকে দুর্গত এলাকায় ঘুরে ঘুরে দেখেছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক
পেছনের একটি গ্রাম হচ্ছে এই গুমতির অভ্যন্তরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রঘুরামপুর গ্রাম। এই গ্রামের গুমতির অভ্যন্তরে প্রায় 3 থেকে 400 পরিবারের বসবাস। তারা কিন্তু তাদের বাড়ি ঘর সহায় সম্বল সব কিছু হারিয়ে তারা গুমতির বেড়িবাঁধের উপর অবস্থান নিয়েছে, কিন্তু এখানে এখনও কোনো প্রকার ত্রাণ তৎপরতা চালাতে আমাদের চোখে পড়েনি এবং তাদের অভিযোগ যে এখানে ত্রাণ সহায়তা নিয়ে আসলে কেউ আসেনি। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ ত্রাণ সহায়তা নিয়ে আসছে। এসব ত্রাণ কিন্তু যথাযথ পানিবন্দী মানুষ অর্থাৎ দুর্গত মানুষের কাছে কিন্তু গিয়ে পড়ছে না। কিছু সংখ্যক প্রতারক চক্র আমরা দেখতে পাচ্ছি যে মূল সড়কে এসে অবস্থান করছে এবং তারা ছল চাতুরি করে মানুষের কাছ থেকে কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে এবং তারা বন্যার্ত এবং ক্ষুধার্ত বলে কিন্তু মানুষকে প্রতারণা করে ছল চাতুরি করে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে। এইসব ত্রাণ কিন্তু বাজারে বিক্রি করে দিচ্ছে। পক্ষান্তরে যারা প্রকৃত বানবাসী মানুষ তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছে। কেউ কেউ তাদের নিজ বাড়ি ঘরে অবস্থান করছে, কেউ কেউ তাদের ভবনের ছাদে অবস্থান করছে, কিন্তু তাদের কাছে কিন্তু ত্রাণ সহায়তা পড়ছে না। অর্থাৎ যে সমস্ত সড়কগুলোতে যানবাহন নিয়ে ট্রাক পিকআপ নিয়ে ত্রাণ সহায়তা নিয়ে আসছে তারা কিন্তু প্রকৃত দুর্গত স্থানে পৌঁছতে পারছে না। একটি সমস্যা, সেখানে কোনো নৌকা পাওয়া যাচ্ছে না, ট্রলার পাওয়া যাচ্ছে না। ট্রলার এবং নৌকার সংকটেই কিন্তু প্রকৃত বানবাসী মানুষের কাছে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। এমতো অবস্থায় এখানের যারা সচেতন মহল রয়েছেন তারা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাছাড়া এসব ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য যদি পুলিশ এবং সেনাবাহিনী যদি দায়িত্ব নেয় তাহলেই কিন্তু ত্রাণ সহায়তা সঠিকভাবে পৌঁছতে পারে বলে। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবার যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছায় বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছে। সকাল 8টার দিকে এই জলকপাট খুলে দেওয়া হয়। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। জেলা প্রশাসক জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয় বলেও জানান তিনি। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, হ্রদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে 5টি ইউনিটের সবগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে। বন্যা দুর্গত এলাকায় সহায়তা করতে মোট 50 ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ব্যায়ামাগারে শুরু হয়েছে ত্রাণ সংগ্রহের কাজ। বন্যা কবলিতদের সহায়তায় দেওয়া ত্রাণ সামগ্রীতে টিএসসি পূর্ণ হয়ে গেছে, তাই স্থান সংকুলন না হওয়ায় আজ ত্রাণ সামগ্রী গ্রহণ করা হচ্ছে খেলার মাঠ থেকে। গতকাল থেকে বন্যার্তদের সহায়তা দিতে আসা মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুর্গত এলাকায় চলমান উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণের পাশাপাশি অন্তত 4 লাখ মানুষের জন্য একসঙ্গে গণরান্নার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার নগদ 1,86,48,000 এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 49,85,000 টাকা সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত যতটুকু গোনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,000 টাকা। আর গতকাল এবং আজকে মিলিয়ে অনলাইন ব্যাংকিং এসেছে 49,50,000 টাকা। যেসব স্পট আসলে রান্না করার স্বাভাবিক পরিস্থিতি আছে সেই সব স্পট আমরা রান্না করার চেষ্টা করব অন্তত 4 লাখ মানুষের যাতে খাবার রান্না করতে পারি। সেজন্য আমরা জেলা প্রশাসক সহ সকল ইউনিটদের সাথে আমরা মিটিং করছি এবং সেই পরিকল্পনা সাজাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ বিতরণ কর্মসূচির খবর জানাতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, গণত্রাণ কর্মসূচিতে মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আর বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে আসছে মানুষ, সেগুলো আসলে কিভাবে ব্যবস্থাপনা করছে শিক্ষার্থীরা? মাহবুবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে কিন্তু আজকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। টিএসসিতে গত 3 দিন যাবৎ ত্রাণ সংগ্রহ চলেছে এবং সেখানে স্থান সংকুলন না হয় এখানে স্থানান্তর করা হয়েছে। তো এখানে সকাল থেকে আমরা যে জিনিসটি দেখেছি, সকালে কেউ ব্যক্তিগত উদ্যোগে, কেউ প্রাতিষ্ঠানিক উদ্যোগে বিভিন্ন জন বিভিন্নভাবে আসলে ত্রাণ নিয়ে আসছেন এবং এখানকার ত্রাণের বেশিরভাগই মানুষ খাবার এবং পোশাক নিয়ে আসছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এখন পর্যাপ্ত পোশাক হয়ে গেছে, আর পোশাক লাগবে না এবং তার পরিবর্তে বরং
আলোর জন্য, যেহেতু ওই এলাকাগুলো আক্রান্ত এলাকাগুলোতে বিদ্যুৎ নেই, সুতরাং টর্চ লাইট, চার্জার লাইট এই জাতীয় আলোর উৎসগুলো অনেক বেশি দরকার এখানে। এবং তার পাশাপাশি খাদ্য নিয়মিত আসছে, শুকনো খাবার, রুটি, চিরা, বিস্কিট এবং ওষুধপত্র, স্যালাইন সহ যেগুলো আসছে নিয়মিতই। তবে পর্যাপ্ত পরিমাণ এখানে ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই সকাল থেকে কিন্তু এখানে সুশৃঙ্খলার ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তাদের মধ্যে কোনো রকমের কোনো উদ্বেগ বা কোনো রকমের কোনো মনোকষ্ট নেই। তারা কিন্তু আনন্দের সঙ্গে উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে কিন্তু তারা কাজ করছে এবং প্রত্যেকটি বিভাগ আসলে আলাদা আলাদাভাবে তাদেরকে সাজানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে সবাই স্বেচ্ছাসেবকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা সুশৃঙ্খলার সঙ্গে সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করছে এবং ত্রাণগুলো যথার্থভাবে গ্রহণ করছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। সকাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে নোয়াখালী মাইজদী উপজেলায় 2000 পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেন, দুর্যোগের মধ্যে কৃষক দল বানভাসী মানুষের পাশে থাকবে। এ সময় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ। টানা 1 মাস 7 দিন পর চালু হলো বন্ধ থাকা গণপরিবহন মেট্রো রেল। সকাল 7:10 থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে আগুন দেয় ও ব্যাপক ভাঙচুর করে। এ কারণে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন বন্ধ রয়েছে। দুটি স্টেশন সংস্কারের পর চালু করতে আরও 1 বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অনেকদিন পর মেট্রো রেল চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। মেট্রো রেলের প্রতিটি স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকায় রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। চালু হওয়ায় স্বস্তি ফিরছে উত্তরা থেকে মতিঝিলগামী যাত্রীদের মধ্যে। সকাল 10:15টায় উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করবেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সিলেট সীমান্তে আটক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচার শেষে সিলেট মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। শনিবার রাত 8:45টার দিকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, শনিবার রাত 12টার দিকে স্কোটাল ইনজুরির কারণে কার একটি অস্ত্রোপচার হয়। 45 মিনিটের অস্ত্রোপচার শেষে এখন তিনি সুস্থ আছেন। এর আগে বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তার উপর হামলারও চেষ্টা করে অনেকে। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি আটক করে সাবেক বিচারপতি মানিককে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানী শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের বিষয়ে পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানিয়েছেন, সাবেক পাটমন্ত্রী গ্রেপ্তার এড়াতে তার স্ত্রীর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।